হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব থার্ড ইয়ারে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া নিয়ে ক্রিটিসিজমের। তো এটা বাংলা সামারিটা নিয়ে আজকে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। Biographia Literaria by Samuel Taylor Coleridge. Romantic poet Samuel Taylor Coleridge was born on October 21, 1772. তিনি 1772 সালে অক্টোবরের 21 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তারপর বলা হয়েছে হি স্পেন্ট হিজ টাইম ইন দ্য মিডল অফ মেনি প্রবলেমস। তিনি নানা সমস্যার মাঝে জীবন অতিবাহিত করছিলেন। হি ওয়ার্কড উইথ ওয়ার্ডসওয়ার্থ। তিনি ওয়ার্ডসওয়ার্থের সাথে কাজ করেছেন। ইন 1798 he jointly published lyrical ballads with Wordsworth and through this the romantic era began in English literature. বলা হয়েছে যে 1798 সালে তিনি যৌথভাবে ওয়ার্ডসওয়ার্থের সাথে লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেছিলেন, আর এর মাধ্যমে ইংরেজি সাহিত্যের সূচনা হয়েছিল রোমান্টিক যুগের। In 1817 he himself published Biographia Literaria. 1817 সালে তিনি নিজে Biographia Literaria পাবলিশ করেন। This legendary writer died in 1834. 1834 সালে এই লেখক কিংবদন্তি তিনি মারা যান। There are total 23 chapters but only 3 chapters in our syllable. আচ্ছা, তো এই বায়োগ্রাফি লিটারেরিয়াতে 23টা চ্যাপ্টারের মতো রয়েছে, আর 3টা চ্যাপ্টার রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে চ্যাপ্টারগুলো হচ্ছে যে 3টা চ্যাপ্টার রয়েছে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, সেগুলো হচ্ছে চতুর্দশ চ্যাপ্টার এবং সপ্তদশ চ্যাপ্টার। আচ্ছা, তারপর আমরা চতুর্থ চ্যাপ্টারে যাই। চতুর্থ অধ্যায়ে তিনি কি বলেছেন? এখানে বলেছেন কলারেজ মোটিভস ফর রাইটিং ইট ইজ গিভেন বাই হিমসেলফ। এখানে কলারেজের এটা লেখার উদ্দেশ্য তিনি নিজেই দিয়েছেন। He says, my present object is to prove that Mr. Southey's remarks on the new poets and authors do not differ from my own opinion. তিনি বলেছেন যে আমার বর্তমান উদ্দেশ্য হচ্ছে মিস্টার সাউথের নতুন কোনো কাব্যধারা ও স্রষ্টাদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমার ধারণা থেকে ভিন্ন নয়, তা প্রমাণ করা। তিনি এটি প্রমাণ করতে চেয়েছেন। অলমোস্ট এভরিথিং হিয়ার ইজ অ্যাবাউট লিরিক্যাল ব্যালাডস। আচ্ছা, তিনি বলেছেন এখানকার প্রায় কথাগুলো হচ্ছে লিরিক্যাল ব্যালাডসকে কেন্দ্র করে বা লিরিক্যাল ব্যালাডস নিয়ে। ক্রিটিক্স হ্যাভ ক্রিটিসাইজড দ্য কমেন্টস মেড বাই কলারেজ ইন লিরিক্যাল ব্যালাডস অ্যান্ড প্রিপেয়ার্স টু লিরিক্যাল ব্যালাডস উইদাউট প্রোভাইডিং এনি এক্সাম্পল অর অ্যানালাইসিস। তিনি বলেন যে কলারেজ বলেন লিরিক্যাল ব্যালাডস এবং প্রিপেয়ার্স টু লিরিক্যাল ব্যালাডস মানে এই দুইটাতে যেসব মন্তব্য ওয়ার্ডসওয়ার্থ করেছেন তার কোনো উদাহরণ না দিয়ে বা বিশ্লেষণ না করেই সেই মন্তব্যগুলোর সমালোচনা করেছেন সমালোচকরা। ঠিক আছে, সমালোচকরা এগুলো সমালোচনা করেছেন। বাট ইনফ্যাক্ট দেয়ার ওয়াজ নাথিং টু ক্রিটিসাইজ ইন দিস বুকস। কিন্তু প্রকৃতপক্ষে ক্রিটিসাইজ করার মতো তেমন কিছুই নেই এই বইগুলোতে। দে আর ইট ওয়াজ রাইটেন উইথ কনসিডারেবল ট্যালেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স। এটা লেখা হয়েছিল, তিনি বলেছেন যে এটা যথেষ্ট প্রতিভা এবং বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছিল। আচ্ছা, critics have also commented that they like many of the poems. সমালোচকরা তারা নিজেরাই বলেছে যে তারা অধিকাংশ কবিতাগুলো তারা পছন্দ করেছে। বাট হোয়াট ওয়ান says is good, the another says it is bad. মানে তা কিন্তু তারপরও কেউ কেউ বলেছে এটা ভালো, কেউ কেউ বলেছে যে ভালো না বা খারাপ। সো ইট ক্যান নট বি সেড ফর শিওর হুজ ফল্ট ইট ইজ। তাই এটা পুরোপুরিভাবে শিওরলি বলা যায় না যে ফল্ট বা দোষটা কার। ওয়ার্ডসওয়ার্থস রাইটিং অর ক্রিটিক্স, এটা কি ওয়ার্ডসওয়ার্থের রাইটিংয়ের মধ্যে ফল্ট রয়েছে নাকি সমালোচকদের মধ্যে ফল্ট রয়েছে, এটা পুরোপুরিভাবে বা নিশ্চিত করে দোষটা আসলে সেটা বলা যায় না। কলারেজ দেন সেস হি মেট ওয়ার্ডসওয়ার্থ ইন 1796। তারপর কলারেজ বলেছেন তার সাথে ওয়ার্ডসওয়ার্থের দেখা হয়েছিল প্রায় 1796 সালে, যখন
কিনা তার বয়স 24 বছর ছিল। when he was 24 years old, যখন তার বয়স 24 বছর ছিল। then Wordsworth recited a poem to him that touched his heart. তখন Wordsworth একটা পোয়েম তাকে পড়ে শোনান যেটা তার অন্তর ছুঁয়ে গিয়েছিল। there was no obscurity in it, সেগুলো যেটা তার অন্তর ছুঁয়ে মানে গিয়েছিল আর কি, তার খুবই ভালো লেগেছে। আচ্ছা, তারপর বলেছে যে there was no obscurity in it, no artifice, no sarcasm, but still the poem had a special appeal to him. আচ্ছা, তিনি বলেছেন সেই কবিতার মধ্যে কোনো দুর্বোধ্যতা ছিল না ছিল না কোনো কৃত্রিমতা বা কোনো রূপকাশ্রয়তা ছিল না। তারপরেও কবিতাটা তাকে মানে মোহিত করেছে, তার খুব ভালো লেগেছে কবিতাটা। By these words, Coleridge meant that the characteristic of man of genius is to shape familiar subjects in such a way as to satisfy the body equal. এই কথাগুলো দ্বারা কলারিজ বোঝাতে চেয়েছেন যে প্রতিভাবান ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে চিরচেনা বিষয়কে এমনভাবে রূপায়িত করা যা দেহ মনকে সমানভাবে পরিতৃপ্ত করে, বিমোহিত করে, মুগ্ধ করে। এটা বুঝিয়েছেন তিনি। Coleridge then distinguishes between fancy and imagination. তারপর কলারিজ পার্থক্য করেছে ফ্যান্সিকে এবং ইমাজিনেশনকে, তিনি সেটা পার্থক্য করেছেন। ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যে পার্থক্য দেখিয়েছেন তিনি। He says the two words carry opposite meaning to each other. The word fancy comes from the Greek fantasia and the word imagination comes from the Latin word imaginatio and are opposites. Coleridge called himself the first Englishman who first distinguished between fancy and imagination. He said Wordsworth's aim was to analyze poetry through fancy and imagination, but mine, Coleridge, aimed to explore them and reveal টু নিউ ট্রেন্ডস। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছেন তিনি যে পার্থক্য দেখিয়েছেন ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যে, তিনি বলেছেন শব্দ দুটি একে অপরের বিপরীতে একটা অর্থ বহন করে। যেমন ফ্যান্সি সেটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যেটা ফ্যান্টাসিয়া থেকে আগত, আর ইমাজিনেশনটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যেটা ইমাজিনাসিও থেকে আগত আর কি। তো তিনি বলেছেন যে এই দুইটা শব্দ একটা আরেকটার বিপরীত শব্দ। কলারিজ বলল যে নিজেকে প্রথম ইংরেজ কবি তিনি বলে আখ্যায়িত করেছেন যিনি সর্বপ্রথম ফ্যান্সি এবং ইমাজিনেশন এর মধ্যে পার্থক্য দেখিয়েছেন। তিনি বলেছেন ওয়ার্ডসওয়ার্থের উদ্দেশ্য ছিল কবিতাকে ফ্যান্সি এবং ইমাজিনেশনার মানে এই দুইটার মাধ্যমে বিশ্লেষণ করা, এবং কলারিজের উদ্দেশ্য হচ্ছে যে তাদের অনুসন্ধান করে দুটি নতুন ধারায় প্রকাশ করা বা প্রকাশ ঘটানো আর কি, এটাই তিনি বলেছেন এখানে। আচ্ছা, তারপর হচ্ছে চতুর্দশ চ্যাপ্টারটা দেখি। এখানে বলেছে হিয়ার দ্য পোয়েট সেজ দ্যাট হিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থস ডিসকাশন ওয়াজ অলমোস্ট দ্য সেম। এখানে কবি বলেছেন তার এবং ওয়ার্ডসওয়ার্থের আলোচনার বিষয়বস্তু প্রায় একই রকম ছিল। Both of them wanted to innovate by combining imagination with natural truth as the main subject. The subject of both of their poems was supernatural and romantic. আচ্ছা, এখানে যেটা বলেছে তারা উভয় চাইতেন প্রাকৃতিক সত্যকে প্রধান বিষয় হিসেবে গ্রহণ করে তার মাঝে কল্পনাকে সংযুক্ত করে নতুনত্ব প্রদান করতে বা দিতে। তাদের দুজনেরই কবিতার বিষয়বস্তু ছিল সুপারন্যাচারাল এবং রোমান্টিক। এই দুইটাকে কেন্দ্র করেই তারা লিখতেন কবিতা আর কি। মানে সুপারন্যাচারাল বলতে যেটা বুঝি অতি প্রাকৃত ছিল এবং রোমান্টিক ভাবপ্রবণ ছিল, রোমান্টিক একটা আভাস ছিল কবিতার মধ্যে। Coleridge then tells of his friend Wordsworth's followers. Coleridge says that none of Wordsworth's admirers were mere readers, they were thinkers and possessed considerable depth and religious seriousness. Coleridge says that the main characteristic of philosophical essay is that the philosopher is aware of the individuality to be. Then Coleridge says the same element that exist in a prose composition are the same element in a poem or verse. The only difference between them is in the attachment of the elements or because of the difference in the purpose. Nothing can give
pleasure eternally if there is no আচ্ছা এখানে মূলত আমি বলি কলারেজ যেটা বলেছেন আর কি তিনি তো আমরা প্রথমেই দেখলাম যে তিনি একটা 14শ অধ্যায়ে তিনি ওয়ার্ডসওয়ার্থের সমস্ত বিষয়বস্তু তার বিষয়বস্তু প্রায় সেম একই রকম বলল তারা উভয় চাইতেন প্রাকৃতিক সত্যকে প্রধান বিষয় হিসেবে গ্রহণ করে তার কল্পনার মাধ্যমে একটা নতুনত্ব প্রদান করতে তো তাদের দুজনেরই বিষয়বস্তু ছিল সুপার ন্যাচারাল অ্যান্ড হচ্ছে রোমান্টিক তো এরপর কলারেজ তার বন্ধু ওয়ার্ডসওয়ার্থের অনুসরণকারীদের সম্পর্কে বলেছেন তিনি বলেছেন যে ওয়ার্ডসওয়ার্থের কোনো ভক্ত সাধারণ কোনো পাঠক ছিলেন না তারা ছিলেন চিন্তাশীল তারা ছিলেন যথেষ্ট গভীরতা এবং ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ ছিলেন তারা তো তিনি আরও বলেন যে দার্শনিক বিষয় রচনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দার্শনিককে স্বাতন্ত্র্য সম্পর্কে সচেতন হওয়া এবং কলেরিজ বলেছেন একটা গদ্য রচনার মধ্যে যে উপাদান থাকে তার একটা হচ্ছে কবিতা বা পদ্যের মধ্যেও সেই একই উপাদান থাকে তো এখানে শুধু তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে উপাদানগুলো যুক্তিতে তাদের উদ্দেশ্যে ভিন্নতার কারণে এখানে এটাই বলেছেন দেন Coleridge says the same elements that exist in a prose composition are the same elements in a poem verse যেটা বললাম তো the only difference between them in attachment of the elements or because of the difference in their আচ্ছা পারপাস ওকে এটা এই পর্যন্ত মাত্র বললাম তারপর হচ্ছে যে দেন কলেজ নাথিং ক্যান গিভ প্লেজার এটারনালি ইফ দেয়ার ইজ নো রিজন আন্ডারলাইং ইট তিনি বলেছেন যে কোনো কিছু চিরন্তভাবে আনন্দ দিতে পারে না যদি তার মধ্যে কোনো কারণ নিহিত না থাকে এই পোয়েম ইজ দ্য টাইপ অফ কম্পোজিশন হুজ মেইন পারপাস ইজ টু গিভ প্লেজার ইভেন ইফ ইট ডাজ নট রিভেল দ্য ট্রুথ বাট ইট মাস্ট বি সাচ দ্যাট each part supports and explains each other and the must be rhythmic. The work of poetry is to create attraction in the minds of the readers. Coleridge then talks about poetry. He says that in whatever sense we express the word kaiva and analysis will show that it is not entirely poetic or that it is not desirable to be poetic আচ্ছা তো এখানে যেটা বলেছেন যে তো তিনি এখানে যেটা বলেছেন যে কোনো কিছু চিরন্তনভাবে আনন্দ দিতে পারে না যদি তার মধ্যে কোনো কারণ নিহিত না থাকে একটা কবিতা হচ্ছে সেই ধরনের রচনা তার প্রধান উদ্দেশ্য হচ্ছে আনন্দ প্রদান করা এক্ষেত্রে সত্যকে উদ্ঘাটন না করলেও হবে তবে সেটা এমন হতে হবে যার প্রতিটা অংশ পরস্পরকে সমর্থন ও ব্যাখ্যা করবে এবং সেগুলোকে ছন্দবদ্ধ হতে হবে তো কবিতার কাজই হবে পাঠকদের মনে আকর্ষণ সৃষ্টি করা এরপর কলেরিজ কাব্য সম্পর্কে বলেছেন then Coleridge then talks about poetry. He says that in whatever sense we express the word কাব্য আচ্ছা তারপর কলেরিজ যেটা বলেছে কাব্য সম্পর্কে বলেছেন কবিতা এবং কবি শব্দ দুটো একে অপরের পরিপূরক এটা এমন একটা স্বাতন্ত্র্য যা এসেছে কবির নিজে মনে চিত্রকল্প চিন্তা ও আবেগ এগুলো থেকে এবং এগুলোই ধরে রাখি পরিবর্তন করে কবির লেখনীকে Coleridge then talks about poetry and poets The words poetry and poet are complementary to each other. It is an identity that has come to hold and transform the imagery of the poet's own thoughts and emotions. The work of a great poet is to activate the human spirit and power and dignity according to bring the minds of men under each other and reconcile each other. Along with this, he uses magical powers which we call kalpana. Finally, judgment is the body of poetic genius. Imagination is its garment. Motion
is its life and imagination is its soul. This is imagination can give these things a charming and intelligent look. আচ্ছা, তো তখন আমরা যেটা বললাম যে কলারিজ কবি এবং কবিতার মধ্যে সম্পর্ক বলেছেন। কবিতা এবং কবি এটা একে অপরের একটা পরিপূরক শব্দ। তো এটা এমন একটা স্বাতন্ত্র্য যা এসেছে কবি থেকে এবং কবির মনে চিত্র, কল্প, চিন্তা, আবেগগুলোকে ধরে রাখে, যা পরিবর্তন করে। একজন উৎকৃষ্ট বা ভালো মানের কবি কাজ হচ্ছে মানুষের আত্মাকে ক্রিয়াশীল করা এবং ক্ষমতা ও মর্যাদা অনুসারে মানুষের মনকে একে অপরের অধীনে নিয়ে আসা এবং পরস্পরের মধ্যে একটা মিলন ঘটানো। এর সাথে তিনি জাদুকরী ক্ষমতা ব্যবহার করে, যাকে আমরা কল্পনা নাম দিয়েছি। তো সবশেষে বিচার বুদ্ধি হচ্ছে কাব্যিক প্রতিভা, দেহ, অলি, কল্পনা হচ্ছে এর পোশাক এবং গতি হচ্ছে এর জীবন এবং কল্পনাই হচ্ছে এর আত্মা। এই কল্পনাই পারে সব কিছুকে বা এসব কিছুকে একটা কমনীয় এবং বুদ্ধিদীপ্ত রূপ প্রদান করতে। আচ্ছা, তারপরে 17তম অধ্যায়ে কি লিখছেন? এ পোয়েট borrows from a rival poet only what he thinks it reasonable to borrow, and he reserves that which he himself can compose. Wordsworth said the language of poetry should be the spoken language and normal expression of people in everyday, but Coleridge is his disagree with. He says they can only be applied to certain poems. Second, that language does not apply to poems in case a reader questions or doubts them. There are 3 ways to find. আচ্ছা, এখান পর্যন্ত একবার বলি। একজন কবি তার বিরোধী কোনো কবির কাছ থেকে সেটুকুই ধার করেন যেটুকু ধার করা যৌক্তিক মনে করেন। তো এখানে তিনি প্রত্যাখ্যান করেন যেটুকু তিনি নিজে রচনা করতে পারেন আর কি, ততটুকুই তিনি প্রত্যাখ্যান করেন। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে কবিতার ভাষা হওয়া উচিত প্রাত্যহিক জীবনে মানুষের কথ্য ভাষা। মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষায় হওয়া উচিত এবং স্বাভাবিক প্রকাশভঙ্গি ওভাবেই করা উচিত। কিন্তু কলারিজের সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন ওইসব কেবলমাত্র বিশেষ কিছু কবিতারই ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সব কবিতার ক্ষেত্রে এসব প্রযোজ্য নয়। দ্বিতীয়ত তিনি বলেছেন যেসব কবিতায় সেরকম ভাষা প্রযোজ্য নয়, যদি কোনো পাঠক সেসব নিয়ে কোনো প্রশ্ন তোলে বা সন্দেহ পোষণ করে আর কি, তাহলে সেটা ভিন্ন কথা। তো ওয়ার্ডসওয়ার্থ সাধারণ মানুষের জীবন অনুকরণে যে আনন্দের প্রত্যাশা করেছেন, সাধারণ মানুষ জীবন লাইফ লিড খেয়াল করে তিনি যে আনন্দগুলো আশা করেন তাদের কাছ থেকে, তারা কিভাবে আনন্দিত ফুলকিত হবে, সেগুলো 3টি উপায় তিনি বের করেছেন। ফার্স্ট ইজ দ্য অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিফেক্টিভ লাইফ। ঠিক আছে, প্রথমত চিত্রিত জীবনের অবিকল এক ধরনের উপস্থাপনা করেছেন তিনি। সেকেন্ড ইজ দ্য কম্বিনেশন অফ ইমাজিনেশন, নলেজ অ্যান্ড ট্যালেন্ট অফ দ্য পোয়েট উইথ দ্য ডিফেক্টিভ লাইফ অ্যান্ড উইথ দ্য ডিফেক্টিভ। দ্বিতীয়ত তিনি হচ্ছে যে চিত্রিত জীবনের কবির যে কল্পনা, জ্ঞান, যে প্রতিভা সংমিশ্রণ, সেটা নিয়ে আলোচনা করেছেন। থার্ড ইজ টু অ্যালাইন দ্য রিডার্স মাইন্ড উইথ দ্য ডিফেক্টেড অবজেক্ট। তৃতীয়ত তিনি পাঠকের মনকে সেই চিত্রিত জিনিসের সঙ্গে নিজেদের মতো করে সাজিয়ে দেওয়ার কথা বলেছেন। Coleridge says, however, that Wordsworth had reasons for choosing rural life and people. কলারিজ বলেছেন অবশ্যই ওয়ার্ডসওয়ার্থের গ্রামীণ জীবন ও মানুষকে বেছে নেওয়ার কারণ ছিল। হি ফাউন্ড ইমোশন ইন দ্য রুরাল অ্যাটমসফিয়ার ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। তিনি বলেছেন যে এক কথায় প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থায়ী রূপকেই খুঁজে পেয়েছেন তিনি। তাছাড়া দ্য পালস অফ লাইফ ক্যান বি ফাউন্ড ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই দ্য রুরাল পিপল। In the rural atmosphere, life can be traced and true meditative elements are found. The true sense of life is found in the rural occupation and language. আচ্ছা, তিনি এখানে গ্রামীণ পেশার ভাষা, জীবনাচরণ এবং আবেগের অনুভূতি সন্ধান পেয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থায়ী রূপকে তিনি এই গ্রামীণ যে পেশা, মানুষের ভাষা, আচরণ, তিনি এগুলো খুঁজে পেয়েছেন। কিন্তু কলারিজ এই ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ দ্বিমত পোষণ করেছেন। তিনি বলছেন আমি বিশ্বাস করি যে
গ্রামীণ মানুষের চিন্তা চেতনা, অনুকূল পরিবেশ অপরিহার্য, কিন্তু এইগুলো শুধু গ্রামে যথেষ্ট না। সব মানুষের চিন্তা চেতনা গ্রামীণ আবহাওয়ায়, গ্রামীণ পেশা সমানভাবে উৎকর্ষ লাভ করে না। তাই এদিক থেকে ওয়ার্ডসওয়ার্থের নির্বাচনে একটু ভুল আছে। Language in life and emotion. In a word, এক কথায় the beauty and পার্মানেন্ট ফর্ম অফ নেচার ক্যান বি ফাউন্ড ইন দ্য রুরাল অ্যাটমসফিয়ার। তো তিনি সেটাই বললেন আর কি, যে রুরাল অ্যাটমসফিয়ারে মূলত হচ্ছে তিনি রিয়েল বিউটিটা তিনি পেয়েছেন। বাট কলারিজ ডিসএগ্রি উইথ ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু কলারিজ ওয়ার্ডসওয়ার্থের সাথে দ্বিমত পোষণ করেছেন। হি সেড, আই বিলিভ দ্যাট দ্য এনভায়রনমেন্ট কন্ডিসিভ টু দ্য থিঙ্কিং অ্যান্ড কনসিয়াসনেস অফ দ্য রুরাল পিপল ইজ এসেনশিয়াল, বাট these are not enough only in the village. তো তিনি যে ব্যাখ্যা দিয়েছেন দ্বিমত নির্বাচন, আমি বিশেষ করে গ্রামীণ মানুষের চিন্তা চেতনা, অনুকূল পরিবেশ অপরিহার্য, কিন্তু এগুলো শুধু গ্রামেই যথেষ্ট নয়। তিনি বলেন যে এগুলো শুধু যে নট এনাফ অনলি ইন দ্য ভিলেজ, গ্রামে যথেষ্ট নয়। নট অল হিউম্যান মাইন্ডস এক্সেল equally in rural occupation, in rural climates. So in this respect, Wordsworth's selection is little, there is a mistake. ঠিক আছে, তো এখানে তিনি বলেছেন সব মানুষের চেতনা গ্রামীণ আবহাওয়ায়, গ্রামীণ পেশা সমানভাবে উৎকর্ষ লাভ করে না। তাই এদিক থেকে ওয়ার্ডসওয়ার্থ একটা ভুল করেছে, বা তার নির্বাচনে একটা ভুল রয়েছে। কলারিজ দেন এক্সপ্লেন্স হোয়াই হি ডিসএগ্রি উইথ ওয়ার্ডসওয়ার্থ। এরপর কলেজ ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি ওয়ার্ডসওয়ার্থের সাথে দ্বিমত পোষণ করেছেন সেটার তিনি ব্যাখ্যা দিয়েছেন। হি সেড দ্যাট নো ম্যাটার হাউ মাচ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য রুরাল পিপল is refined and refined, the basic nature of the language will not be different from the language of an educated, common sense person, and the depth of expression and connection of the expression in the language of the rural people. তিনি বলেছেন গ্রামীণ মানুষের ভাষাকে যতই পরিশুদ্ধ ও পরিচালিত করা হোক না কেন, সেই ভাষার মূল ভাবটি সাধারণ শিক্ষিত বা সাধারণ কোনো জ্ঞানী মানুষের ভাষা থেকে ভিন্ন কিছু হবে না। আর গ্রামীণ মানুষের ভাষার ভাবের গভীরতা ও ভাবের সংযোগও হবে সীমিত। Because rural people have limited experience, information is scarce, and their language thinking is not logically continuous, and rural people cannot connect one piece of information with another as an educated person can. কারণ তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে গ্রামের মানুষের অভিজ্ঞতা হচ্ছে সীমিত, তথ্য তারা বেশি খুব একটা জানে না, এবং সে ভাষা চিন্তা যুক্তিপূর্ণ ধারাবাহিকতাও তারা বুঝে না, এবং গ্রামের মানুষ এক তথ্যের সঙ্গে আরেক তথ্যের সংযোগও ঠিকমতো ঘটাতে পারে না, যেমন পারে একজন শিক্ষিত মানুষ। গ্রামীণ মানুষের এই যেটা পারে না, তার সাথে তো শিক্ষিত মানুষের একটা পার্থক্য রয়েছে। দ্য enthusiasm and range of expression in the language of the rural people is very limited, so it is used in poetry useless. Coleridge says at the end of the 17th chapter that the religion of passion is not to create but to impel to action. তো তিনি এখানে বলেছেন গ্রামীণ মানুষের ভাষার প্রকাশের উদ্যম এবং পরিধি অত্যন্ত সীমিত, তাই কবিতার ব্যবহার অনুপযোগী আর কি। আর কলেজ সপ্তদশ অধ্যায় শেষে তিনি আবেগের ধারা যে কবিতা হয় না বা কৃতকর্মের বেগ আনা উচিত সেটা নিয়ে তিনি বলেছেন আর কি। বেসিক্যালি কলার্স ওয়ান্টস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তিনি বোঝাতে চেয়েছেন ইট টেক্স টু টাইম টু গেট ইউজ টু দ্য নিউ পোয়েটিক স্টাইল। তিনি বলেছেন যে নব্য কাব্যরীতিতে অভ্যস্ত হওয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। সে দেন follows Aristotle interpretation of poetry to argue that the best language is produced by depth of thought, not rural atmosphere, and that is also represents profession. আচ্ছা, তিনি এখানে বলেছেন যে অ্যারিস্টটলের কাব্য ব্যাখ্যা করে অনুসরণ করে যুক্তি দেখানোর জন্য, গ্রামীণ আবহাওয়া নয়,
কারণ হচ্ছে যে চিন্তার গভীরতা দিয়ে উৎকৃষ্ট ভাষা সৃষ্টি হয়, ঠিক আছে, এবং তা পেশার প্রতিনিধিত্ব করে। কিন্তু সবাই তো বুঝবে না, গ্রামীণ সমাজের মানুষরা তো বুঝবে না যে অ্যারিস্টোক্রেটিক ভাষা কি, বা হচ্ছে তারা অতটা কানেক্টেড না, তারা তো শিক্ষিত, মোস্ট অফ দ্য পার্সন শিক্ষিত না, তারা অতটা গাম্ভীর্য বুঝবে না। তিনি এটা বোঝাতে চেয়েছেন। He then analyzes some poems from Wordsworth's own poems, as shown Wordsworth's ideas were successfully applied to his own poetry. আচ্ছা, এরপর তিনি ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকে কয়েকটি কবিতা বিশ্লেষণ করে দেখান। ওয়ার্ডসওয়ার্থ এরই চিন্তা তারই কবিতাভাবে সফলভাবে প্রয়োগ করা হয়। Finally, he says that the language of ordinary people, as described by Wordsworth, is not the best language of poetry. তো সবশেষে তিনি বলেছেন যে অর্ডিনারি পিপল, মানে একদম লাস্টে তিনি বলেছেন যে সাধারণ মানুষের ভাষা কবিতার সর্বোত্তম প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ভাষা না, সাধারণ মানুষের ভাষা। তো এটাই হচ্ছে মূলত বায়োগ্রাফিয়া লিটারেরিয়া নিয়ে বাংলা সামারি। এখানে আমি যা যা বলেছি মূলত এটাই হচ্ছে মেইন বাংলা সামারিটা। আই হোপ আপনাদের সবাই ভালো লেগেছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।